ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসা উপসহকারী প্রকৌশলী এই পদে 27/4/2024 এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষার গণিত কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। প্রথম অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম। খুবই সহজ একটা অঙ্ক, বারবার আসা অঙ্কসমূহের মধ্যে এটা একটা অন্যরকম মানে হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক। তো উপরে 6, তার নিচে কত দেওয়া রয়েছে 11, খ নম্বরে রয়েছে উপরে 8, তার নিচে 14, গ নম্বরে রয়েছে 3/5 এবং ঘতে রয়েছে 5/8। আমরা দেখব যে কোনটা সবচেয়ে বড়। তো বড় ছোট নির্ণয় করার সময় আমরা করি কি, কোনাকুনি গুণ করে বসানোর চেষ্টা করি। তাহলে এইটা আর এটা গুণ করে প্রথমটার নিচে বসাবো এবং এটা আর এটা গুণ করে আমরা দ্বিতীয়টার নিচে বসাবো। এইভাবে আমরা কিন্তু কম্পেয়ারগুলো করে থাকি। তাহলে 6 আর 14 গুণ করলে 4 6 24 4, হাতে 2, 6 1 6 8 2 8, ঠিক আছে। তার মানে 84, 8 11 কত 88। আচ্ছা বলেন তো 84 বড় নাকি 88 বড়? নিঃসন্দেহে 88 বড়, তাই এটা ছোট, এটাকে আমরা কেটে দেব, ঠিক আছে। যেহেতু বৃহত্তমটা নির্ণয় করতে বলছে, এইভাবেই আমরা কম্পেয়ার করে নির্ণয় করব। এবার আমরা এই দুটো সংখ্যার মধ্যে তুলনা করব। তাহলে আমরা কি করি বলেন তো দেখি। এই কোণাটা আগে গুণ করার চেষ্টা করি। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40, আর 3 আর 14 গুণ করলে 3 14 কত 42। তাহলে আমরা কোথায় বসাবো বলেন তো দেখি। 5 8 40 আর 3 14 42। তাহলে কোনটা বড়? নিঃসন্দেহে 42 বড়, তাই এটাকে আমরা ক্রস করে দিব। এবার এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। তো আমি একটু অন্য কালার দিয়ে কম্পেয়ারটা করছি। তো এবার দেখেন এটা আর এটা আমরা গুণ করব, দেন আমরা এটা গুণ করব। তো মনে রাখতে হবে যে এই কোণাটা গুণ করে প্রথমটার নিচে বসাতে হবে। তাহলে 3 8 24 আর 5 5 25। যেহেতু বড়টা নির্ণয় করতে বলেছে, তার মানে বড় কোনটা? বড় হচ্ছে আমাদের কিন্তু 25 বা 25। তাহলে নিঃসন্দেহে এটা ছোট। যেহেতু 25 বড়, তাই 25 বরাবর উপরে যে 5/8 ভগ্নাংশটি রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম ভগ্নাংশ। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। তো নিশ্চয়ই বুঝেছেন, এভাবে কম্পেয়ার করে কিন্তু আমরা উত্তরগুলো বের করতে পারি সহজেই। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে। এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে A B C D, সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, স্থূলকোণী। তো আমরা এই অপশনগুলো এমনিতে এই সংখ্যাগুলো দেখেই বাদ দিতে পারি, 2-1টা অপশন আমরা। তাহলে 17 15 8 এই তিনটা সংখ্যা কি পরস্পর সমান? নিশ্চয়ই না। তার মানে আমাদের সমবাহু হবে না, এটা আমরা শিওর। আচ্ছা সমদ্বিবাহু, আচ্ছা বলেন তো এইটা এইটা এটা এই তিনটার মধ্যে কোনো দুইটা কি সমান? অবশ্যই না। মানে যে কোনো দুটো সমান কিনা? তাহলে সমান নয়, যেহেতু তিনটাই ডিফারেন্ট, তার মানে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু হবে না। এখন আসেন সমকোণী আর স্থূলকোণী। আমরা বলতে পারি, দেখি আর এমনিতে আমরা বাকিগুলো বাদ দিতে পারতেছি না। তো আমরা দেখি একটু যে বাহু যেহেতু বলেছে বাহু বিশিষ্ট, তাহলে আমরা বাহু তৈরি করব। তাহলে আমরা বলতে পারি 17 সেন্টিমিটার, আমরা 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার। আমি ধরে নিলাম আনুমানিক, ঠিক আছে। তো এটা কত? এটা হচ্ছে এখান থেকে হচ্ছে 15, মানে লম্বটা 15, ভূমি কত? ভূমি হচ্ছে 8, আর অতিভুজটা কত? অতিভুজ 17। কেন আমরা এভাবে দিলাম? যেহেতু বলেছে ত্রিভুজ, তাই আমরা ত্রিভুজ অঙ্কন করেছি। যেহেতু বলেছে একটা 17 একটা 15 আর একটা 8, তার মানে নিশ্চয়ই এরকমটাই হবে কিছুটা। এখন আসেন আমরা দেখব যে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই তিনটা সংখ্যা পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে কিনা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলে যে একটা ত্রিভুজের অতিভুজের উপরে স্কয়ারের মান যা হবে সেটা সমান লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, এই দুটোর বর্গের সমষ্টিও তাই হবে। অর্থাৎ অতিভুজের স্কয়ার করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটো স্কয়ার করে যোগ করলে সেম সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা আমরা একটু দেখি আমাদের সেটা হয় কিনা। আমি ধরলাম এটা A, এটা B আর এটা C। বলেন তো অতিভুজ কোনটা? AC অতিভুজ। তাহলে AC স্কয়ার তার মানে কি 17, তার উপরে স্কয়ার আমরা যদি দেই, তাহলে 17 17 কত হয় বলেন তো? 289, এটা হয়ে যায়। তাহলে ইকুয়াল, আসেন আমরা একবারে 2 লাইন করছি। লম্ব কত? লম্ব 15, তাহলে 15 তার উপর কি স্কয়ার দিয়ে দিলাম,
প্লাস ভূমি কত, ভূমি 8, 8-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি 15 15 কত, 225, আর 8 8-এ কত, 64। তাহলে এইদিকে তো 289 আছেই, ইকুয়াল 5 আর 4-এ 9, 6 আর 2-এ 8, আর 2 289 ইকুয়াল 289। তার মানে আমরা বুঝে ফেললাম যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা পিথাগোরাসের সূত্রটাকে সমর্থন করে। এই যে ত্রিভুজটা, এটা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, কেননা আমরা বলতে পারি অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার। এই দুটোর মানে এই দুটোর সমষ্টির সমান হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কেননা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কেবল পিথাগোরাসের এই উপপাদ্যটা প্রযোজ্য। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? উপরে 7 তার নিচে হোয়াট চিহ্ন ইকুয়াল উপরে হোয়াট তার নিচে 343। বলা হচ্ছে যে এই যে দুটো প্রশ্নবোধক চিহ্ন আছে, এই দুই জায়গায় মানে কোন সংখ্যাটা বসবে? নিচে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 7, 343, 77 এবং 49। তাহলে আমরা অঙ্কটা তুলি এবং আমরা এই যে হোয়াট চিহ্ন আমরা ধরে নিলাম যে এই দুই জায়গায় এক্স বসাতে হবে। আমরা এটা কিন্তু ধরে নিয়ে অঙ্কটা করছি। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে ধরি এই হোয়াট চিহ্নের জায়গায় এক্স বসবে। এখন এক্স এর মান বের করলেই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি, এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল 343কে যদি আপনি 7 দ্বারা গুণ করেন তাহলে কত হবে, 3 7 21-এর 1। আচ্ছা আমরা এটাকে এভাবেই রাখতে পারি। আচ্ছা আমরা গুণ করে দিই, 3 7 21-এর 1 হাতে কত 2, 4 7 28 আর 2 30-এর 0 হাতে 3, 3 7 21 আর 3-এ 22 23 24, তাহলে 2401। তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু √2401। কেন? কেননা এই দিকের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়। তাহলে আমরা কি করব এবারে, এক্স ইকুয়াল যে 2401 এসেছে এটার বর্গমূল আমরা এখানে একটু বের করব। তাহলে 2401 এর বর্গমূল করব আমরা। তাহলে জোড়া জোড়া মেলাবো। তাহলে 4 4-এ কত হবে, 4 4-এ 16, কত থাকবে 8। ওকে, তাহলে আমরা একটা শূন্য নিব এবং এই 1 নিয়ে আসব। তাহলে বলেন তো 4-এর ডাবল কত, 8। 4-এর ডাবল যেহেতু 8 হচ্ছে, তাহলে আমরা এখানে কত বসাতে পারি? আমরা দেখতে পাচ্ছি 9 আর 9 যদি বসাই, 89-কে 9 দ্বারা গুণ করলে 801 হয়ে যায়। তাহলে 9 নং হচ্ছে 81-এর 1 হাতে কত 8, 8 8-এ 64, 64 আর হচ্ছে 8 নং 72, 72 আর হচ্ছে কত 8, কত হচ্ছে 80। তার মানে 80 হয়ে যাচ্ছে, 0 দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সার? অ্যান্সার দাঁড়াচ্ছে 49। তাহলে সুতরাং এক্স ইকুয়ালটা আমরা কত বলতে পারি, 4 9 49। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঘ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 60 লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত 3:7 হবে? এই অঙ্কটা বারবার আসা অঙ্কসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো খেয়াল করে দেখেন এই অঙ্কটাতে যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে যে এই যে 7:3 এইটা কিন্তু এখানে এসে রিভার্স হয়ে 3:7 হয়েছে। যদি এরকম আপনারা দেখেন অনুপাতের অঙ্কে, তাহলে করবেন কি, মুহূর্তের মধ্যে আপনার উত্তরটা বের করে ফেলতে পারবেন। কিভাবে সেটা? আচ্ছা বলেন তো এই অনুপাত দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 3 ছোট। আপনারা যদি এই দুইটাই কম্পেয়ার করেন তাও দেখবেন যে 3ই হচ্ছে সবচেয়ে ছোট। তো ওই 3 দ্বারা আপনারা প্রথমে যে লিটারটা দেওয়া থাকবে মোট মিশ্রণ সেটাকে ভাগ করবেন। তাহলে ভাগ করলে আপনারা কত পাবেন? 3 × 60 20 পাবেন। তাহলে 20 আপনারা ধরে রাখবেন। ওই 20-এর সাথে আপনারা করবেন কি, আচ্ছা বলেন তো অনুপাতের পার্থক্য কত? 4, অর্থাৎ 7 থেকে 3 বিয়োগ করলে 4 হয়, ওই 4 দ্বারা 20-কে গুণ করবেন, 4 20-এ 80। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন দেখা মাত্রই মুহূর্তের মধ্যে কিন্তু উত্তর বলে দিতে পারবেন। তাহলে সূত্রটা কি হচ্ছে? সূত্রটা হচ্ছে এরকম যে উপরে হবে মোট মিশ্রণ, লেখার পরে নিচে হবে অনুপাতের ছোট সংখ্যাটা। ওকে, অনুপাতের ছোট সংখ্যাটা আর গুণন হবে অনুপাতের পার্থক্য। ঠিক আছে, জাস্ট আমি যেন আপনাদের মনে থাকে সূত্রটা, এই জন্য এই আদলে লিখে দিলাম। উল্টাপাল্টা হতে পারে কিন্তু এই জন্য আমি লিখেই দিলাম যে মোট মিশ্রণ উপরে, নিচে হচ্ছে অনুপাতের ছোট সংখ্যাটা, গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য। তাহলে মোট মিশ্রণ 60, তাহলে 60, অনুপাতের ছোট সংখ্যা 3, তাহলে 3, গুণন অনুপাতের পার্থক্য, অর্থাৎ 7 থেকে 3 বাদ দিলে বা 7 থেকে 3 বাদ দিলে কত থাকে? 4। তাহলে 3 20-এ 60 20,
20 আর 4 গুণ করলে 4 20 কত 80। মুখে মুখে আপনারা মুহূর্তের মধ্যেই অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন যে এইটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। বলা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ x এর মান আমাদের বের করতে হবে। কিছুটা উল্টো আকারে অঙ্কটা এসেছে। আমাদের x এর মান দেওয়া থাকে x প্লাস 1/x হোল স্কোয়ার বা x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এরকম আদলে মান বের করতে বলে, কিন্তু এটা কিছুটা উল্টো দিকে দেওয়া আছে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের x প্লাস 1/x ইকুয়াল টু 2। যেহেতু x এর মান আমাদেরকে বের করতে হবে, আমরা একটু ফাইন্ড আউট করে রাখি যে কার মান বের করতে হবে, x এর মান। তাহলে আমরা কি করব এখানে? আমরা যেটা করব সেটা বা লসাগু কত? লসাগু হচ্ছে x দ্বারা x কে গুণ করলে x স্কোয়ার প্লাস x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1 ইকুয়াল কত 2। তাহলে 2 এর নিচে 1 আছে, তাই এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে কি হবে বলেন তো দেখি? x স্কোয়ার প্লাস 1 কে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল x দ্বারা 2 কে গুণ করলে হবে 2x। এইবার এই 2x আমরা এই দিকে নিয়ে আসবো, নিয়ে এসে মাঝখানে ঢোকাবো, তাহলে মাইনাস 2x প্লাস 1। খেয়াল করে দেখেন এটা এই দিকে আসলো, প্লাসটা মাইনাস হয়ে গেল, ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। এবার এই জিনিসটার আমরা চাইলে মিডল টার্ম করতে পারি, তাহলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন 1 1 1 1 আর 1 2, এই যে মাইনাস x আর মাইনাস x মাইনাস 2x মিডল টার্ম হয়ে গিয়েছে। তাহলে x কমন নিলে কি থাকে? x মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে কি থাকে? x মাইনাস 1 ইকুয়াল কি 0। তাহলে আমরা বা বলতে পারি x মাইনাস 1 একটা, আর এই যে বাইরের অর্থাৎ এই দুটোর মধ্যে আমি একটা নিয়েছি, আর বাইরে কি আছে? x মাইনাস 1 ইকুয়াল কি 0। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো দেখি? আমরা বলতে পারি এখানে এভাবেও বলতে পারি যে x মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। যেহেতু দুটো আছে, চাইলে আমরা এই লাইনটা নাও লিখতে পারি। ওকে, তো হয় আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0। দুটো সেম জিনিস যেহেতু একটা লিখলে হয়, তাহলে সুতরাং x ইকুয়াল 1 আর সুতরাং হচ্ছে x ইকুয়াল 1। আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি, অ্যান্সার হচ্ছে ক। এখন নিচের দিকের এই লাইনগুলো যদি আপনারা না লিখেন, আপনারা যদি মনে করেন যে না আমি এভাবে ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশন তো আরও আগেই সমাধান করা সম্ভব। দেখেন যেহেতু দুইটা x মাইনাস 1 আছে, আমি x মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি ইকুয়াল টু 0। তাহলে বা এই স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়, তাহলে 0কে রুট করলে তো 0ই, x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু কী হবে? 1, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস। তার মানে অবশ্যই আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে একটু বলি, যারা অনলাইনে আমার কাছে ম্যাথ পড়তে চান তারা অবশ্যই একটা নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটা আমি দিয়ে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকায় আমরা ম্যাথের একটা ফুল কোর্স আপনাদেরকে করাই। তো খুব দ্রুত হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কোর্সে জয়েন করার জন্য। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা মেন্টাল এবিলিটির একটা অঙ্ক। বলা হচ্ছে যদি 2 গুণন 3 ইকুয়াল টু 812, 4 গুণন 5 ইকুয়াল 1620 হয়, তবে 6 গুণন 7 ইকুয়াল কত? এই ধরনের অঙ্কগুলো করার সময় কিন্তু মাথা খাটাতে হয় প্রচুর পরিমাণে। এগুলো হচ্ছে আইকিউ টেস্ট করা, যে আপনাদের মাথা কত দ্রুত কাজ করে। তো খেয়াল করে দেখেন যে এই যে 2, এই যে 3, আবার এই যে 4, এই যে 5, তার মানে এখানে দেখা যাচ্ছে যে এটা 2 গুণন 3 তো 6 হওয়ার কথা, 6 না হয়ে 812 হয়েছে। 4 গুণন 5 তো 20 হওয়ার কথা, 20 না হয়ে 1620 হয়েছে। এটার কারণটা কি? তাহলে বলা হচ্ছে 6 গুণন 7 ইকুয়াল, অর্থাৎ এই যে 6 গুণন 7 এটার অ্যান্সারটা কত হবে আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা এইটা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 আছে 2 এর 4 গুণ, অর্থাৎ 4 দুগুণ 8। এখানে 12 আছে, অর্থাৎ 3 এর 4 গুণ 12, অর্থাৎ 2কে 2 দ্বারা গুণ করে 8, আর 2কে 4 দ্বারা গুণ করে 8, আর 3কে 4 দ্বারা গুণ করে 12 হয়েছে। আবার 4কে 4 দ্বারা গুণ করে 16, আর এই 5কে 4 দ্বারা গুণ করে 4 5 20 হয়েছে। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে 4 দ্বারা গুণ করে আমাদের এই ডান দিকের সংখ্যাগুলো তৈরি করা হয়েছে। তাহলে বলেন তো দেখি, 6কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 24, আর 7কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 28। তার মানে 2428 হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তাহলে অবশ্যই ক নম্বর উত্তরটা রাইট, বা ক নম্বর অ্যান্সারটা রাইট।
তাহলে দেখেন এই বিষয়টা তো বুঝতে হবে আপনাদের, তাই না? তো পরীক্ষার হলে যেহেতু মাথা অনেক গরম থাকে, সেক্ষেত্রে আপনাদের অনেকেই হয়তো দ্রুত গতিতে এই জিনিসটা খেয়াল নাও করতে পারেন। তো এই জন্য আইকিউ টাইপের যে অঙ্কগুলো আছে বা মেন্টাল এবিলিটির যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আগে থেকে বেশি বেশি প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনারা সঠিকভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3, 7, 4, 14, 5, 21, 6 ধারার অষ্টম সংখ্যাটি কত হবে। আমি কিন্তু এই অঙ্কটা অনেকবার করে দিয়েছি আপনাদের। দেখেন এই যে চাকরির পরীক্ষাটা যেটা আমি সলিউশন করে দিচ্ছি, এটাতেও কিন্তু অঙ্কটা এসেছে হুবহু একদম। তো আমি বলেছি ধারার অঙ্কগুলো করার সময় বা সিরিজের অঙ্কগুলো করার সময় আপনারা দেখবেন যে সেখানে দুটো সিরিজ বা দুটো ধারা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে, মানে একটা একটা গ্যাপ করে সিরিয়াল অনুযায়ী যাচ্ছে। ঠিক একইভাবে আপনারা দেখবেন 7-এর পরে 14, 14-এর পরে 21, 21-এর পরে নিশ্চয়ই কত হবে বুঝতেই পারছেন। তাহলে 7, 14, 21, তার মানে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 কত হবে? 28 হবে। আবার 3, 4, 5, 6 এরপরে কত হবে? 7 হবে। 28-এর পরে কত হবে? 5 × 7 = 35 হবে, তাই না? তো আমাদের যেহেতু অষ্টম সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে, তো আমরা অষ্টম সংখ্যাটা খুঁজে বের করি। তাহলে অষ্টম সংখ্যাটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা 8 নম্বর। তার মানে অবশ্যই 28 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে কি, এটা একটা সমাধানের অঙ্ক। বলা হচ্ছে 3 ভাগ x প্লাস 4 ভাগ x প্লাস 1 = 2 হলে x এর মান কত। তাহলে কার মান বের করতে বলেছে? x এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো আমরা x এর মান বের করার জন্য অগ্রসর হই। আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখি 3 ভাগ x প্লাস হচ্ছে 4 ভাগ x প্লাস 1 = কত? 2। তাহলে বা আমরা কি বলতে পারি? x × x প্লাস 1, x × হচ্ছে x প্লাস 1। তো x দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি থাকে হচ্ছে x প্লাস 1, তার মানে 3 দ্বারা আমরা x প্লাস 1কে গুণ করব। নিশ্চয়ই আপনারা লসাগু গসাগু করতে পারেন। প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে x, x দ্বারা 4কে গুণ করলে কত হবে? 4x = কত? 2। তাহলে বা 3 দ্বারা x কে গুণ করলে 3x, প্লাস 3 দ্বারা 1কে গুণ করলে 3, প্লাস 4 দ্বারা x কে গুণ করলে 4x, যা আছে তাই আমরা লিখলাম। আর এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় বলেন তো? x² + 1 হয়। তাহলে আমরা গুণ করে দেই, x² + 1, সরি x² + x হয়। তো আমরা যা আছে আপাতত তাই রাখি, x × x + 1 যা আছে তাই রাখলাম আমরা, = কত? 2। এখন বলেন তো দেখি 4x আর 3x কত হয়? 4x আর 3x মিলে 7x। তাহলে 7x প্লাস হচ্ছে 3 ভাগ কত? x × x + 1। তাহলে আমরা এবার গুণ করে দেবো, x² প্লাস হচ্ছে x = কত? 2। এবার এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। তাহলে আমরা যদি এটা দিয়ে এটাকে আগে গুণ করি কি হয় বলেন তো দেখি? বা 2 দ্বারা x² কে গুণ করলে 2x², 2 দ্বারা x কে গুণ করলে প্লাস হচ্ছে 2x = 1 দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই, তার মানে 7x + 3। এবার আসেন বা 2x² + 2x, এটা যদি এদিকে আসে তাহলে -7x - 3 = কত হবে? 0। তাহলে বা 2x² 2x - 7x, তার মানে -5x - 3 = হবে 0। তাহলে আমরা বলতে পারি, বলেন তো দেখি 3 × 2 = 6। তাহলে 6কে 5 নিঃসন্দেহে আপনারা বানাতে পারবেন। তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে মিডল টার্ম করব। মিডল টার্মটা কি হবে বলেন তো? মিডল টার্ম হবে 2x² মাইনাস কত হবে? 3 × 2 = 6, তার মানে 3 আর 2 = 5। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা এভাবে করতে পারি, 6 × 1 = 6, 6-এর থেকে 1 বাদ দিলে কিন্তু কত হচ্ছে? 5 হচ্ছে। তার মানে আমরা এভাবে লিখতে পারি 6x + x - 3 = কি? 0। আমরা চাইলে এভাবে এটাকে লিখতে পারি। আদারওয়াইজ অন্যভাবেও লেখা যায়, কিন্তু আমরা এভাবে লিখলাম এটাকে। আপনারা অন্যভাবে অর্থাৎ 3 আর 2 দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা ফেস করলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমি জানি যে সেক্ষেত্রে আপনাদের কিছুটা প্রবলেম হবে। আমি কি বলতে পারছি, মানে বলতে চাচ্ছি সেটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? তাহলে দেখেন 2x² - 6x + x - 3 = 0, এটা আমরা পেলাম এখানে মিডল টার্ম করে। এই মিডল টার্মটা বুঝতেও আপনাদের অনেকের প্রবলেম হতে পারে। তাহলে 2x যদি আমরা কমন নেই কি থাকে বলেন তো দেখি? থাকে হচ্ছে x - 3, আর প্লাস 1 যদি আমরা কমন নেই থাকে x - 3 = হচ্ছে 0। তাহলে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে x - 3 একটা এই দুটোর মধ্যে, আর একটা হচ্ছে 2x + 1 = হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি হয় আমরা এভাবে লিখি, হয় x - 3 = 0, অথবা আমরা লিখতে পারি 2x + 1 = 0। তাহলে সুতরাং x এর মান কত পেলাম বলেন তো দেখি? এখানে 3।
আর এখানে 2x ইকুয়াল টু কত হয় -1, তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা একটু ব্লার করে দিচ্ছি, সুতরাং x ইকুয়াল টু কী দাঁড়ায় বলেন তো দেখি, x ইকুয়াল টু দাঁড়ায় উপরে -1, তার নিচে হচ্ছে আমাদের 2, তার মানে আমরা কত পেলাম -1/2 একটা আর একটা 3 পেলাম আমরা। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে নেগেটিভ জিনিসটা আমাদের অ্যান্সারে দেওয়া নেই, শুধু পজিটিভ জিনিসটা দেওয়া আছে, তাই আমরা সঠিক উত্তর হিসেবে কাকে নির্বাচন করতে পারি, সঠিক উত্তর হিসেবে আমরা 3কে নির্বাচন করতে পারি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। অঙ্কটা কিন্তু কঠিন রয়েছে, এমসিকিউ পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো সাধারণত কম আসে, যাই হোক দিয়ে দিয়েছে যেহেতু, বাকি অঙ্কগুলো তো অনেক সহজ, এই একটা অঙ্ক ক্যালকুলেশন একটু জটিল করে দিয়েছে তারা। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুবই সুন্দর একটা অঙ্ক এবং একটা শর্টকাট মেথডের সাহায্যে এই ধরনের অঙ্ক আমরা করে থাকি। মেথডটা কি? মেথডটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে এ বি তার নিচে হচ্ছে 100, এই হচ্ছে আমাদের শর্টকাট মেথড। এখানে যদি বলে বৃদ্ধি পায় তাহলে 10 মানে +10, যেহেতু 10% বৃদ্ধি, যদি বলতো 20% বৃদ্ধি তাহলে +20, যেহেতু 10%-এর কথা বলা হচ্ছে আর যেহেতু কোনো সংখ্যা দেয়া নেই, তার মানে এর মানও 10%, বির মানও 10%, দুইটাই প্লাস। তাহলে এ হচ্ছে 10 প্লাস বিও হচ্ছে 10 প্লাস উপরে এ ইন্টু বি, তার মানে 10 × 10, তার নিচে কত, তার নিচে হচ্ছে 100। তাহলে 0 0 0 0 ক্রস করে দিলাম, 10 আর 10 20 যোগ 1 1 1, তাহলে 20 আর 1 কত হলো 21, তার মানে 21% হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে অবশ্যই ক নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে কি, নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে। আমি কিন্তু এই ধরনের অঙ্ক করে দিয়েছি আপনাদের ইতিপূর্বে, দেখেন অঙ্ক কতটা রিপিট হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বলা হচ্ছে নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ 7, 343, 77, 49, এই 4টা সংখ্যার মধ্যে এই হোয়াট চিহ্নের জায়গায় কোন সংখ্যাগুলো বসবে। তাহলে আমরা অঙ্কটা তুলি। 7 আমরা হোয়াট চিহ্নের জায়গায় x ধরে নিলাম, ইকুয়াল উপরে x, তার নিচে আমরা 343 ধরে নিলাম এভাবে, ঠিক আছে। তাহলে x আর x গুণ করলে কি হয় বলেন তো দেখি, x² ইকুয়াল 7। আচ্ছা, আমরা 7 গুণন 343 এভাবে লিখলাম, যেহেতু গুণ আকারে আছে তাই আমরা গুণ আকারেই রাখলাম। তাহলে বা আমরা x ইকুয়াল এভাবে লিখতে পারি √7 গুণন 343। এই 343কে আমরা এভাবে লিখতে পারি 7 গুণন 7 গুণন 7। আমরা জানি 3টা 7 গুণ করলে 343 হয়। এটা আমরা কেন লিখলাম? কেননা আমরা বর্গমূলটা খুব সহজেই করতে চাই। তাহলে সুতরাং x ইকুয়াল টু এই 2টা 7 একটা বাইরে আসে গুণন এই 2টা 7-এর মধ্যে একটা বাইরে আসে, জোড়া জোড়া বাইরে আসে। কেন? কেননা 7-এর উপর স্কোয়ার, তার উপর যদি রুট থাকে এভাবে কাটা গিয়ে একটা 7 বাইরে চলে আসে, ঠিক আছে এইভাবে। তাহলে x এর মান কত হচ্ছে আমাদের 49 বা 49, ঠিক আছে। তার মানে ঘ নম্বর অপশনটা রাইট। আর যদি আপনারা এটা করতেন যে এখানে বা এই লাইনের পরে আপনারা এটা করতেন যে x² ইকুয়াল 7 গুণন 343, তাহলে 3 7 21-এর 1 হাতে 2, 4 7 28 আর 2 30-এর 0 হাতে কত 3, 3 7 21, 22 23 24, 2401। তো 2401কে যদি আপনারা রুট করেন, অর্থাৎ x ইকুয়াল টু √2401, তাহলেও কিন্তু আপনারা পাবেন 49। তার মানে আমাদের 2401কে এইভাবে কিন্তু বর্গমূল জোড়া জোড়া মিলায়া করতে হবে। তো এক্ষেত্রে 4 4 16, কেননা 5 5 25 বেশি হয়ে যায়, থাকে কত 8, তাহলে থাকে 01, 4-এর ডাবল 8, এখানে যদি আমরা 9 নেই এখানেও 9, 8 89 গুণ করলে 801 হয়ে যায়। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর 49। তো চাইলে এভাবেও করতে পারেন, তবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করা কিন্তু ছোট সংখ্যার ক্ষেত্রে কিছুটা ইজি, এই জন্য আমি এভাবে করেছি। তো এই হচ্ছে 10টা অঙ্ক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পরীক্ষায় আরও 2টো অঙ্ক এসেছে, তো ওই 2টো অঙ্ক আমি করে দিলাম না, আর একটা অঙ্কতে ভুল ছিল বিধায় আমি সেই অঙ্কটা করে দিলাম না। আর একটা ত্রিকোণমিতির অঙ্ক এসেছিল, সেই ত্রিকোণমিতির অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয় বলে ওই অঙ্কটা আমি করে দিলাম না। তো এই 2-1টা অঙ্ক বাদে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু রিপিটেড অঙ্ক সবচেয়ে বেশি থাকে, কঠিন অঙ্ক খুবই কম থাকে, ইজি অঙ্কগুলোই বেশি থাকে। তো আপনারা যদি মোটামুটি 1000-এর কাছাকাছি অঙ্ক প্র্যাকটিস করে যেতে পারেন আগে থেকেই, তাহলে অনায়াসেই যে কোনো চাকরির পরীক্ষায় 14-15টা অঙ্ক আপনারা কমন পেয়ে যাবেন যদি 20টা অঙ্ক আসে, ঠিক আছে। তো এই জন্য আমি যে পিডিএফ সাজেশনটা তৈরি করেছি, যারা আমার ম্যাথ কোর্সে অর্থাৎ 510 টাকার যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স যেটা রয়েছে সেখানে যদি ভর্তি হন, তাহলে চ্যাপ্টার ওয়াইজ এই পিডিএফ লেকচার শিটগুলো আপনারা পেয়ে যাবেন। তো যারা জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।